তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা কি জেনে এসেছি? দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হয়, যেটা আমরা কুলম্বের সূত্র থেকে পেয়ে যাচ্ছি। আর কি শিখেছি? যে কোনো বিন্দু আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র গঠিত হয়, সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটা আমরা কীভাবে বের করবো, তাই না? কিন্তু যদি কোনো সংস্থার মধ্যে কোনো স্থানে অসংখ্য বিন্দু আধান থাকে, অসংখ্য চার্জ পার্টিকেল থাকে, তাহলে কোনো একটা বিন্দু আধানের উপরে ওই অতগুলো বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কেমন হবে, এটা আমরা এখনো জানি না। সেটা আমরা আজকে শিখব। আর কি শিখব? যদি কোনো তড়িৎ ক্ষেত্র অসংখ্য বিন্দু আধানের জন্য গঠিত হয়, একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র আমরা শিখেছি, অসংখ্য বিন্দু আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র গঠিত হবে, সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে সেটাও আমরা আজকে জানব। ঠিক আছে? তো ফার্স্ট আমরা জানবো যে কোনো স্থানে বা সংস্থার মধ্যে চার্জ, অনেকগুলো চার্জ কীভাবে বণ্টিত হতে পারে, তাদের বন্টনটা কি একরকমের হয় নাকি কত রকমের হতে পারে সেটা জানো। চার্জের যে ডিস্ট্রিবিউশন সেটা কয় প্রকার? চার্জের যে ডিস্ট্রিবিউশন দু রকমের হতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে কি ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন, আমি আর লিখছি না। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। তো ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে আধানগুলি পরস্পর, অনেকগুলি আধান থাকবে যেগুলো হচ্ছে পরস্পর আলাদা আলাদা আধান। ঠিক আছে? এখানে এই একটা চার্জ পার্টিকেল ধরো রয়েছে, এই একটা চার্জ পার্টিকেল, এই একটা চার্জ পার্টিকেল, এই একটা আধান। এরা হচ্ছে পরস্পর আলাদা আলাদা পয়েন্ট চার্জ, এদের মধ্যে দূরত্ব বর্তমান। তুমি প্রত্যেকটা চার্জকে আলাদা আলাদাভাবে স্পেসিফাই করতে পারবে, প্রত্যেকটা চার্জ পার্টিকেলের আলাদা আলাদা আধানকেও স্পেসিফাই করতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে একটা ছোট লোহার টুকরো পড়ে আছে, যার একটা আধান মনে করো 1 কুলম্ব, এই একটা আধান রয়েছে মনে করো চার্জ পার্টিকেল 2 কুলম্ব, এটা ধরো 3 কুলম্ব, 4 কুলম্ব। তুমি সবকটাকে আলাদা আলাদাভাবে স্পেসিফাই করতে পারবে এবং প্রত্যেকটার মধ্যে দূরত্বকেও স্পেসিফাই করতে পারবে, নির্দেশ করতে পারবে। কিন্তু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে সেখানে তুমি চার্জগুলো মিলেমিশে থাকে, সেখানে চার্জগুলোকে তুমি আলাদা করতে পারবে না। কেমন সেটা? ধরো একটা এখানে সরু লোহার রড রয়েছে, ঠিক আছে, লোহার কোনো একটা রড, এর উপরে চার্জগুলো ডিস্ট্রিবিউট হয়ে আছে, এটা একটা চার্জ পার্টিকেল। ঠিক আছে? হ্যাঁ, এটা মনে রাখা ভালো যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন সাধারণত বিস্তৃত বস্তুর ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে? আর এখানে অনেকগুলো ছোট ছোট বস্তু যেগুলো চার্জ পার্টিকেল, সেগুলি বিভিন্ন দূরত্বে থেকে যে সংস্থাটা গঠন করে সেটা হচ্ছে ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন। এই যে এই সংস্থাটা যদি আমি ধরি, এখানে মনে করো অসংখ্য এরকম ছোট ছোট চার্জ পার্টিকেল রয়েছে। ঠিক আছে? এখানে অসংখ্য, এটা হচ্ছে ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন। কিন্তু এখানে হচ্ছে একটা বিস্তৃত বস্তু, ছোট কিন্তু একটা লোহার বল না, এটা হচ্ছে একটা বড় লম্বা রড বা একটা তার লেন্থ রয়েছে। হ্যাঁ, তো এরকম যদি লেন্থের উপরে চার্জ ডিস্ট্রিবিউট হয়ে থাকে, সেক্ষেত্রে মনে করো এখানে প্লাস চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে আছে, পরপর পরপর এমনভাবে ঘন সন্নিবিষ্টভাবে চার্জগুলো ডিস্ট্রিবিউট হয়ে আছে যে তুমি একটা থেকে একটা আলাদা করতে পারবে না। তাই তোমাকে টোটাল চার্জ তুমি স্পেসিফাই এখানে করতে পারো, টোটাল চার্জটাকে তুমি নির্দেশ করতে পারো যে 10 কুলম্ব কি কিউ কুলম্ব। ঠিক আছে? কিন্তু তুমি একটা একটা চার্জকে আলাদা আলাদা স্পেসিফাই করতে পারবে না। বিস্তৃত বস্তুর ক্ষেত্রে সাধারণত চার্জটা কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউট হয়ে থাকে এবং তোমার কোনো সংস্থার মধ্যে ছোট ছোট চার্জ পার্টিকেলগুলো বিভিন্ন দূরত্বে থেকে একটা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন গঠিত করে থাকে। ঠিক আছে? তো আমাদের এইচএসের সিলেবাসে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ব্যাপার নেই, আমাদের শুধু আছে ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনটা। ঠিক আছে? এটা আছে নিট বা ধরো জেই মেন ওই সমস্ত সিলেবাসে। তো আমি ওর যখন ভিডিও করবো জেই মেন বা নিটের, তখন আমি ওটা পড়াবো। কিন্তু এইচএসের জন্য শুধু আমাদের ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন পড়লে হয়ে যাবে। তো আমরা দেখব ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেকগুলো আধান থাকলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কেমন হবে, বা এদের দ্বারা গঠিত তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ প্রাবল্য কেমন হবে। ঠিক আছে? তো এবারে দেখো, ধরো এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, এখানে একটা চার্জ আছে Q3, এখানে Q। ঠিক আছে? এখন এই চার্জ সমাবেশের মধ্যে এই কিউ পরিমাণ চার্জের উপরে এই তিনটি চার্জ দ্বারা প্রযুক্ত বল কত হবে। ঠিক আছে? তো তুমি যে কোনো দুটো চার্জের মধ্যে প্রযুক্ত বল কুলম্বের সূত্র থেকে পেয়ে যাবে। এ এর উপরে কত বল প্রয়োগ করবে, এ এর উপরে কত বল প্রয়োগ করবে, একইভাবে এ এর উপরে কত বল প্রয়োগ করবে। কিন্তু তিনজনের সম্মিলিত বলের মানটা কত হবে এর উপরে, সেটা তোমাকে বের করতে গেলে আমরা সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতিটাই সাহায্য নিয়ে থাকি। তো এই সুপারপজিশন প্রিন্সিপাল তোমরা ক্লাস 11-এ ওয়েব চ্যাপ্টারে ইউজ করেছো। এই
তো দুটি ওয়েভের অ্যাম্পলিটিউড যদি ধরা যাক 2 মিটার 3 মিটার হয় এবং তারা যদি পরস্পর উপরিপাতিত হয়, তাহলে লব্ধি অ্যাম্পলিটিউডটা হবে 2 + 3। তখন তোমরা ইউজ করেছো, ঠিক আছে। তো এখানে নীতিটা একটু অন্যরকম। দেখো এখানে নীতিটা কি না, যদি অনেকগুলি কণা সমাবেশের মধ্যে চার্জ পার্টিকেলগুলির সমাবেশের মধ্যে চার্জের সংস্থার মধ্যে কোনো একটি চার্জের উপরে যে নেট ফোর্স, যে বল, সেটার মান কত হবে? অন্য প্রত্যেকটি চার্জের দ্বারা প্রযুক্ত বলগুলোর ভেক্টর যোগফলের সমান। কি বললাম? কোনো চার্জ সমাবেশের মধ্যে, কোনো আধান সমাবেশের মধ্যে কোনো একটি চার্জের উপরে যে প্রযুক্ত বল, নেট প্রযুক্ত বল, তার মান হচ্ছে অন্য চার্জগুলির প্রত্যেকটির আলাদা আলাদাভাবে যে বল প্রয়োগ করবে সেই বলগুলোর ভেক্টর যোগফল। ধরা যাক এর উপরে এফ বল প্রয়োগ করছে, ধরা যাক আমি ধরে নিলাম এটাও পজিটিভ বিকর্ষণ বল এদিকের দিকে, ঠিক আছে। ধরে নিলাম এও এর উপরে যে বলটা প্রয়োগ করছে এদিকের দিকে। দিকটা আমি কী করে লিখছি? কুলম্বের সূত্র থেকে আমরা জানি যে বলের দিক হয় দুজনের সংযোগকারী সরলরেখা বরাবর, ঠিক আছে। এর উপরে একইভাবে যদি ধরি বিকর্ষণ বল, তাহলে এদিকে, ঠিক আছে, বল প্রয়োগ করছে। তো এখন এটাকে যদি আমি মনে করি F1 বল প্রয়োগ করছে Q1 কিউর উপরে, যদি Q2 কিউর উপরে ধরা যাক F2 বল প্রয়োগ করছে এবং Q3 কিউর উপরে F3 বল প্রয়োগ করছে, তাহলে এর উপরে যে লব্ধি বলটা হবে F নেট, ঠিক আছে। নেট যে বলটা হবে সেটা কি? F1 F2 এবং F3 আলাদা আলাদাভাবে বের করার পরে তাদের ভেক্টর যোগফল হবে। ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, তাদের মধ্যে যোগফল অবশ্যই করি ভেক্টর যোগফল হবে। এবার এই ভেক্টর যোগফল এবং স্কেলার যোগফল আশা করি তোমরা জানো, ঠিক আছে। তাও আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটু পার্থক্যটা দেখাচ্ছি। দেখো ধরা যাক এখানে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে। তোমার এক পাশ থেকে একটা বন্ধু আছে দাঁড়িয়ে আছে, আর এক পাশ থেকে আর একটা বন্ধু তোমাকে ঠেলছে, এদিকে ঠেলছে, ওকে, এদিকে ঠেলছে। এটা ফার্স্ট জন ধরলাম, এটা সেকেন্ড বন্ধু ধরলাম, ঠিক আছে। এটা তুমি। তো ফার্স্ট বন্ধু তোমাকে এদিকের দিকে ঠেলছে, F1 বল প্রয়োগ করছে, ঠিক আছে। সেকেন্ড বন্ধু তোমাকে ঠেলছে F2 বল প্রয়োগ করে। আচ্ছা, ধরে দিলাম দুটো বল সমান। তাহলে তোমার উপরে লব্ধি বল কত হবে? লব্ধি বল হবে 0। ভেক্টরের ক্ষেত্রে তোমার মানের সাথে সাথে দিকটা মনে রাখতে হবে, যেহেতু পরস্পর বিপরীত দিকে দুজন বল প্রয়োগ করছে, লব্ধি বল 0। তাহলে তুমি বলবে স্যার কী বলছেন, আমার উপর লব্ধি বল 0 হলে তাহলে আমার উপর কষ্ট হয় কেন? তাহলে ঠিক আছে, দুজন যদি দুদিক থেকে চাপ দেয়, দুজন যদি দুদিকে ঠেলে, ঠিক আছে, তো তাহলে আমার কষ্ট হবে কেন যদি লব্ধি বল 0 হয়? দেখো এটা ব্যাপারটা হচ্ছে, তোমার যে কষ্টটা হচ্ছে সেটা কিন্তু বলটার জন্য না। লব্ধি বল 0 হওয়ার জন্য তুমি এক জায়গায় থাকবে। যদি দুজন সমান শক্তি দিয়ে তোমার উপরে বল প্রয়োগ করে তাহলে তুমি কোনো দিকে ঠেলবে না, এক জায়গায় থাকবে। সেটার জন্য হচ্ছে তোমার লব্ধি বল 0, তাই তোমার কোনো দিকে সরণ হচ্ছে না, তুমি এক জায়গায় আছো। কিন্তু যে জন্য তোমার কষ্ট হচ্ছে সেটা হচ্ছে চাপ, ঠিক আছে। চাপ যেটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, চাপটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির জন্য কি হয়, তখন ভেক্টর যোগফল হয় না, স্কেলার যোগফল হয়। মানে এ বন্ধু তোমার উপর যদি পি বল প্রয়োগ করছে এদিকের দিকে, মনে করো এ বন্ধু তোমার দিকে পি চাপ প্রয়োগ করছে, পি চাপ প্রয়োগ করছে, তাহলে তোমার উপরে নেট চাপ কিন্তু ক্যান্সেল হবে না, 2p হবে। বুঝা গেল? স্কেলার কোয়ান্টিটি কোনো দিক নির্দেশ মেনটেন করে না, জাস্ট ওদের মধ্যে যোগ হবে, মানগুলোর জাস্ট যোগ হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আরেকজন বন্ধু তোমাকে এদিক থেকে ঠেলে, যদি এফ বল প্রয়োগ করে, তাহলে তোমার উপর নেট বল হবে এদিকের দিকে, কারণ এগুলো পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, নেট বলটা এদিকের দিকে। কিন্তু অন্য যে বন্ধু যে তোমার উপর যদি পি চাপ প্রয়োগ করে, তাহলে তোমার উপর চাপ কিন্তু হয়ে যাবে 2p + p 3। তাহলে স্কেলারগুলো দিক মেনটেন করে না, জাস্ট তাদের মানগুলো যোগ করে দিলে হয়ে যায়। কিন্তু ভেক্টরগুলোর ক্ষেত্রে তোমাকে মানের সাথে সাথে দিকটাও লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে। যদি বিপরীত দিক হয়ে যায় ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। যদি একই দিক হয় যোগ হয়ে যাবে। যাই হোক, তোমরা আশা করি জানো তোমরা স্কেলার যোগটা কেমন হয়। তো এবার এক্ষেত্রে আমি এই ভেক্টর রূপটা অ্যাকচুয়ালি Q1 ধরে R ধরে ক্যালকুলেশনটা করছি না, তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে, করলে তোমরা বোরিং ফিল করবে, খুব সোজা জিনিস। এবং কনসেপ্টটা মেন তোমাদের দরকার, অঙ্ক করলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, একটা দুটো প্রবলেম করলে। ওটা ডেরিভেশনটা তোমরা এমনি দেখে নিও বইয়ের মধ্যে, ঠিক আছে। খুবই সোজা ডেরিভেশন, খুব একটা কঠিন নেই। তো মূল জিনিস মনে রাখতে হবে যেটা, 3টে বা 4টে যে আধানগুলো এর উপরে যে নেট বল প্রয়োগ করবে সেটা হবে এই 3টে বলে, বা যদি 4জন থাকতো যতগুলো থাকবে তাদের লব্ধি বলটা, ভেক্টর যোগ করতে হবে ওদের মধ্যে, ভেক্টর যোগ করার পর সেটা হবে সেটা, ঠিক আছে। তো অবশ্য আগে আমি বলেছি যে কথাটা, সেটা হচ্ছে যে এর উপরে যে বল প্রয়োগ করছে যে F3, এটা কিন্তু
এই Q1 বা Q2 উপস্থিতির উপর কোনো রকমের ডিপেন্ড করে না, ঠিক আছে। এ যা বল প্রয়োগ করবে সেটা স্বাধীনভাবে প্রয়োগ করবে, এ বা এ থাকা না থাকার উপরে কিচ্ছু যায় আসে না। দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তৃতীয় কোনো চার্জের দ্বারা প্রভাবিত হয় না। এটা তো আমি আগে বলেছি কুলম্বের সূত্র পড়ার সময়, ঠিক আছে। ফার্স্ট প্রবলেম নিচ্ছি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, মোটামুটি আঁকার চেষ্টা করছি। একটা সমবাহু ত্রিভুজ যার হচ্ছে প্রত্যেক বাহু দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার করে, 10 সেন্টিমিটার, ওকে। এবং তিনটি শীর্ষবিন্দুতে যথাক্রমে +3 ESU, +4 ESU এবং +5 ESU আধান আছে। কোশ্চেন হচ্ছে যে +5 ESU আধানের উপরে নেট বল কত হবে, ঠিক আছে। F নেট +5 ESU এর উপরে কত হবে। আচ্ছা, মান দিকটা আমি চাইনি, জাস্ট মানটা কত হবে আমাকে বললে হবে, ঠিক আছে। এবং এটাও বলা আছে যে এটা বায়ু মাধ্যমে চার্জ তিনটে রয়েছে, বায়ু মাধ্যমে রয়েছে, ঠিক আছে। এখন দেখো তাহলে ইএসইউ মানে কি দেখতে পাচ্ছি আমরা, সিজিএস ইউনিট ইউজ করা হয়েছে। তাহলে কুলম্বের যে সূত্র, কুলম্বের সূত্রের সিজিএস ফর্মটা কেমন হয়, সিজিএস এককে জাস্ট Q1 Q2 বাই, আচ্ছা জেনারেটর লিখি, Q1 Q2/r²। বায়ু মাধ্যমের জন্য কে এর মানটা 1 সিজিএস পদ্ধতিতে, তাই সিজিএস পদ্ধতির জন্য জাস্ট Q1 Q2/r², তাই মানটা, ঠিক আছে। দিকটা আমি দিলে, আচ্ছা এটা ওকে। তাহলে দেখো, তাহলে বি পয়েন্টে, বি বিন্দুতে +4 ESU এর উপরে যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে বিকর্ষণ বল হবে এদিকের দিকে, এ পজিটিভ, এ পজিটিভ, ঠিক আছে। তাহলে এ তার উপরে বিকর্ষণ বল প্রয়োগ করবে, সেটাকে আমি নাম দিলাম এফ অফ, আচ্ছা এটা কি দেবো, বি দিলাম জাস্ট, ঠিক আছে ওকে। এর উপরে যে বলটা প্রয়োগ করবে সেটাও বিকর্ষণ বল, এও প্লাস এও প্লাস, প্লাস প্লাসে বিকর্ষণ করবে, এটা হবে এদিকের দিকে। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হয় সংযোগ সরলরেখা বরাবর, ঠিক আছে, এদিকের দিকে হবে, সেটাকে আমি নাম দিলাম এফ অফ এ, ওকে। আর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো তাহলে +5 ESU চার্জের উপরে +4 ESU কর্তৃক বল কত, সেটা হচ্ছে যদি আমি এফ বি লিখেছি, তো এফ বি সমান সমান সিজিএস পদ্ধতি যেহেতু, তাই Q1 Q2/r², এখানে রয়েছে +5 × 4, এদের মধ্যে ডিস্টেন্স 10 সেন্টিমিটার, তাই 10² ডাইন। তো এখানে আমি কিন্তু প্লাস প্লাস এগুলোকে, এই প্লাস এবং এই প্লাস এগুলোকে আমি কনসিডার করব না, ওগুলো এই প্লাসটা চার্জের প্রকৃতিটা আমার বলের দিকটাকে নির্দেশ করে দেয়, আর চার্জের মানটা আমার বলের মানটাকে নির্দেশ করে দেয়। আমি মানটা লিখছি, ঠিক আছে, সেজন্য এখানে প্লাসটাকে কনসিডার করার দরকার নেই, দিকটা আমি জাস্ট এখান থেকে কনসিডার করে নিচ্ছি, প্লাস প্লাস বিকর্ষণ বল মানে ওদিকের দিকে, তাহলে আমি লিখে দিচ্ছি এখানে বিসি বরাবর, ওকে। এখানে প্লাস লেখার দরকার নেই, এই প্লাস সাইনের দ্বারা আমরা দিকটাকে নির্দেশ করে দিচ্ছি পাশে, যে এফ অফ বি দিকটা হচ্ছে বিসি বরাবর। আচ্ছা তাহলে এখানে ভেক্টর করে দেবো, ঠিক আছে। আবার তোমার 3 ESU আধানটা এর উপরে যে বলটা প্রয়োগ করবে সেটাকে আমি এফ এ যদি বলি, তাহলে এফ এ সমান কী হবে, একই রকমভাবে 5 × 3/10² ডাইন, এবং এটা কোন দিক বরাবর হবে, এটা হবে এ সি বরাবর, ওকে, ঠিক আছে। তো এখন এর উপরে লব্ধি বলটা কত হবে, কি সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী ভেক্টর ফর্ম হবে, তাই তো। তাহলে এফ নেট কত হবে, এফ বি প্লাস এফ এ বা এফ এ প্লাস এফ বি। তো এটা হচ্ছে দিক মান শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে, আচ্ছা এটার মান কত হবে, এটার মান কত হবে তোমরা করে দেখতে, 4 5 করি 0.2, এটা 0.2, আর এটা হচ্ছে 3 5 15 1.5, তাই তো ডাইন। এবারে আমি যে নেট চার্জ তার মানটাকে বের করতে চাই, তোমাদের ভেক্টর যোগ করলে আশা করি মনে আছে, মানটা যদি বের করতে চাই কী হবে, এফ এ তার মান স্কোয়ার, এফ বি মান স্কোয়ার, প্লাস 2 × এফ × এ × এফ × বি × কস এই দুজনের মধ্যবর্তী কোণ, সেটা আমি থিটা যদি বলি তাহলে কস থিটা বলবো, ঠিক আছে। এটা নিশ্চয় মনে আছে, 11-এ তোমরা করেছো, ঠিক আছে, নাহলে একবার দেখে নেবে, এখানে 5 ESU ছিল, ওকে। আচ্ছা এদের মধ্যে কোণ তাহলে কত, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি, বিপরীত কোণ পরস্পর, ঠিক আছে, এগুলো মনে থাকা উচিত, এটাও 60 ডিগ্রি হবে বিপরীত কোণ।
তাহলে এখানে সোজা এবারে করে দাও, মানগুলো বসিয়ে দাও। এর মানটা হচ্ছে এফ এর মান 1.5, তার স্কোয়ার এটা হচ্ছে 0.32, তার স্কোয়ার 2 ইন্টু করে দাও, ঠিক আছে, cos 60 এর মান হাফ করে দাও। করে দিলে এটা সম্ভবত হবে 0.034 করে দেখবে ক্যালকুলেটারে বসে, ঠিক আছে। তাহলে আমি মানটা পেয়ে গেলাম। এবার যদি দিকটা বের করতে হয়, যদিও বলেনি এখানে, যদি দিকটা বের করতে হয় করতে পারবে। মনে করো লব্ধি বলটা হবে দুজনের মিডিল পজিশন থেকে কোনটা, ঠিক আছে, এরকম একটা জায়গা থেকে হবে। তো সেটার মান কত হবে? এপি এফ এ যদি এই পজিশনের লব্ধিটা হয়, এটাকে আমি এফ বলছি, ঠিক আছে, এটা ছিল 60 ডিগ্রি। আচ্ছা, আমি কোনটা বের করতে চাই, এদের মধ্যে যদি কোনটা বের করতে চাই তাহলে সে কোনটার নাম দিলাম আলফা, এবারে সেটা ধরেছি আলফা দিলাম। তাহলে লব্ধির দিকটা যদি আমি বের করতে চাই, এফ নেটের দিকটা যদি বের করতে চাই, এটাও তোমাদের মনে রাখা উচিত। যদি ওখানে বের করতে বলেনি তো আমি দেখিয়ে দিই। তাহলে তার দিকটা কত হবে? যদি আলফা হয়, এই বির সাথে যদি আলফা হয় তাহলে সেটা হবে ট্যান আলফা সমান, ট্যান আলফা সমান কী হবে? যার যার সাথে কোণ করে আছে, এফ বির সাথে কোণ করে আছে, তাহলে এফ বিটা হবে নিচে প্লাস cos আলফা cos থিটা প্লাস এখানে হবে sin থিটা। আচ্ছা, এখানে হবে এফ এ sin থিটা প্লাস এফ এ cos থিটা প্লাস এফ, ঠিক আছে। এখান থেকে তোমরা আলফা মানটা পেয়ে যাবে, যদি করতে চাও করে নেবে, আলফা মানটা এখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এবারে যদি বলতাম এই সেম অঙ্ক, যে এখানে এ বিন্দুতে +3 ESU আধান আছে, বি বিন্দুতে +4 ESU আধান আছে, তাহলে সি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, তড়িৎ প্রাবল্য কত হবে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। তো সিম্পল কী করবে, এখানে ভাববে একটা +1 চার্জ আছে, কত চার্জ আছে, +1 চার্জ আছে, ঠিক আছে। তার উপরে যে বলটা ক্রিয়া করবে, তার উপরে যে নেট ফোর্স যা হবে সেটা হচ্ছে ওই বিন্দু তড়িৎ প্রাবল্য। তো সেক্ষেত্রে এখানে এ বি সমান তোমার কত হবে, 5 এর জায়গায় 1, ওকে, +1, ওর দিক সেম থাকবে। এখানে কত হবে, 3 আর 5 গুণ ছিল, চলো 5 এর জায়গায় 1 হয়ে যাবে। এবার এই দুটো বল এফ এ আর এফ বি মানটা সেম করে দিলে যা হবে এই বিন্দুতে তড়িৎ প্রবল তাই হবে। চলো তখন একটা অঙ্ক করি আমি, ঠিক আছে। দেখো এবারে একটা আমরা বর্গক্ষেত্র নিচ্ছি। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ঠিক আছে, এটাও 10 এটাও 10 সব 10, ঠিক আছে। আচ্ছা, নাম দিই এ বি সি ডি। এবারে এর প্রত্যেকটা বিন্দুতে, শীর্ষ বিন্দুতে আমি 20 ESU বা 20 কিলো আধান রাখছি। আচ্ছা, 20 ESU আধান রাখছি, সব প্লাস, এখানেও +20 ESU, ঠিক আছে, এখানেও +20 ESU, এখানেও +20 ESU। প্রশ্নটা হচ্ছে যে এই বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে, কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে, ঠিক আছে। এই বিন্দু সিম্পল, এখানে একটা +1 চার্জ আছে ধরে নাও, ঠিক আছে, ও বিন্দু নাম দিলাম, এবং এর উপরে এই 4টি বিন্দু দ্বারা যে বল প্রয়োগ করবে সেই বলগুলোর ভেক্টর যোগ করে দেবে। তো এখানে দেখ একটা সিমেট্রি বোঝাচ্ছে এখানে, তাই না, সিমেট্রি না, কি সিমেট্রি, দেখো একটা বর্গক্ষেত্র, তার দিকে সব সমান আধান আছে, +20 +20 +20 +20, তো স্বাভাবিক এই দূরত্বটাও সমান, এই দূরত্বটাও সমান, ঠিক আছে। তাহলে এই এর উপরে যে বলটা প্রয়োগ করবে, এর উপরে সে একই বল প্রয়োগ করবে এবং দুজনের দিক আলাদা। এই লেন্থটা যদি আলাদা হয়ে যেত তাহলে কিন্তু সমান হতো না, কিন্তু এর দৈর্ঘ্যটাও সমান, আবার দুটো মানও সমান, চার্জের মানও সমান। তাহলে এর উপরে যে বল প্রয়োগ করবে এর উপরে সে একই বল প্রয়োগ করবে এবং দিকটা আলাদা হবে, তাই তো। +20 এই +1 আধানের উপরে এদিকে বল প্রয়োগ করবে, +20 আধান ডি বিন্দুতে যে আছে সে ও বিন্দুতে +1 আধানের উপর এদিকে বল প্রয়োগ করবে, দুটো বল সমান, পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। সেম এখানে দেখো ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। যেহেতু ভেক্টর যোগফল, স্কেলার যোগফল হলে 4টে যোগ করে দিতে হবে। যদি বিভব বের করতে হতো এখানে, যেটা আমরা পড়িনি এখন, পরে করবো, তাহলে 4টে যোগ করে দিতে হবে। কিন্তু এখানে এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, সুপারপজিশন প্রিন্সিপাল হবে, ভেক্টর যোগফল করতে হবে, সেখানে পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, একই মান, দুটো বলের মান একই, দুটো বিপরীত দিক ক্যান্সেল হয়ে যাবে। তাই এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য হবে 0, কারণ এই পয়েন্টে নেট ফোর্স 0, তাই তড়িৎ প্রাবল্য এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে। ওকে, করে দেখার দরকার নেই, এমসিকিউ করলে ডিরেক্ট করে দেবে, করে দেখবে একই হবে, ঠিক আছে। এবারে অঙ্কটা একটু চেঞ্জ করে দিই, কেমন, চলো এবারে কিউ আধান দিচ্ছি আমি 3টে জায়গাতে, এখানে 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 দিলাম -q,
একটা চেঞ্জ করে দিয়েছি একটু। আচ্ছা চলো 10 বাদ দাও, এ দিয়ে দাও, প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য এ, বর্গক্ষেত্র। ওকে, এবারে হচ্ছে এদের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে। আবার এখানে সিম্পল তড়িৎ প্রাবল্য মানে এখানে +1 একটা চার্জ বসিয়ে দাও, ঠিক আছে, ইউনিট চার্জ বসিয়ে দাও। দেখো এর উপরে কে কতবার প্রয়োগ করছে তাদের ভেক্টর যোগফল। তো আবার সেম জিনিস, কি সেম জিনিস, এদের দুজনের জন্য সেম জিনিস, এ আর সি এই বিন্দু দুটিতে প্লাস কিউ আধান, এদের উপরে যে বল প্রয়োগ করবে তার মান সমান, দিক আলাদা, তাই ক্যান্সেল হয়ে যাবে। এর দিকে যে বল প্রয়োগ করবে এর দিকে সেই একই বল প্রয়োগ করবে, বিকর্ষণ করবে, এবং সেটা পরস্পর বিপরীত দিকে এ ওকে ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। এখানে দেখো বি বিন্দুতে যে প্লাস কিউ আছে সে একে ঠেলে দিচ্ছে এদিকে দিকে, আর এখানে আছে মাইনাস কিউ, তাই এ এদিকে টেনে দিচ্ছে, তাই তো। এই পয়েন্টটা দুদিকে একই দিকে হচ্ছে, আলাদা দিক হচ্ছে না, দুটো একই দিক হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু আর ক্যান্সেল হবে না, তাহলে এখানে লব্ধি দিকটা হবে এদিকের দিকে, তাই তো। দেখো তুমি ভেক্টর যোগ করেও দেখবে সে একই হবে। আচ্ছা আমি কোন করছি না, তাহলে হচ্ছে কি না, বি পয়েন্টে যে সে বল প্রয়োগ করছে ধরো এফ বি, ওকে, সে যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে কে, কনস্ট্যান্ট ধরে নিলাম, Q1 Q2 Q1 Q, এখানে যে আধান আছে তার মান 1, ঠিক আছে, বাই এদের মধ্যে ডিস্টেন্সটাও বের করতে হবে। আচ্ছা দেখো এই ডিস্টেন্সটা কত হবে, বর্গক্ষেত্রে এদের মধ্যে কোনটা 90 ডিগ্রি হয় এটা জানো কি, জেনারেল, ঠিক আছে, আশা করি জানো এটা 90 ডিগ্রি হয়। তো সেখান থেকে তুমি বের করতে পারো কেমন হবে। আচ্ছা এখানে করে দিই আমি, নাইনটি ডিগ্রি, ঠিক আছে, এটা ধরেছিলাম বি সি ও, ওকে। তো এটা এক্স, এটা এক্স, কেন এক্স, কারণ এই দুজনের বাহুর মানটা সমান, ঠিক আছে, এই কর্ণের অর্ধেক কর্ণের মানটা সমান, ঠিক আছে, এটা বর্গক্ষেত্রের প্রপার্টি দেখে নেবে। আর এটার মান এ বলে দিয়েছি। তাহলে এবারে এটা অতিভুজ, লম্ব আর ভূমি ধরে নাও, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে তুমি এক্স পেয়ে যাবে, কত পাবে, a/2 তার রুট, a/2। আরেকরকমভাবে করতে পারো, এখান থেকে উপরে লম্ব টেনে দিতে পারো, ঠিক আছে, সেখানে এটা হয়ে যাবে a/2 আর এটাও হয়ে যাবে a/2, আর এটা তো 90 ডিগ্রি, এটা অতিভুজ হয়ে যাবে, সেখান থেকে তুমি করতে পারো, ঠিক আছে। এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4, এখানে এ স্কোয়ার প্লাস 4, এখান থেকে করে দেবে সেই একই হবে। আচ্ছা এখানে এই মানটা এর অর্ধেকের সমান হবে, ঠিক আছে, বর্গক্ষেত্রে যেহেতু, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম এই মানটা বিও, যেটা আবার সমান সি ওর সঙ্গে এ ওর সঙ্গে, যেটা তো প্রথম থেকে আমি বলছি সমান না হলে তো এগুলো ক্যান্সেল হতোই না, ডিও সমান সব একই, ঠিক আছে, এবং তার মানটা আমরা পেলাম কি a/√2, তাই তো। তাহলে এখানে বসিয়ে দাও a/√2 তার হোল স্কোয়ার, এবং এর দিকটা কোনটা, এর দিকটা হচ্ছে বিও বরাবর, বিও বরাবর। আচ্ছা এবারে ও বিন্দুতে যে রয়েছে ডি, তার উপরে কি বল প্রয়োগ করবে সেটাকে আমি দিলাম এফ ডি, ঠিক আছে। এ কিন্তু আকর্ষণ বল প্রয়োগ করবে, আমি আগেই বলেছি এখানে সাইন কনসিডার করার কোনো দরকার নেই, সাইনটা আমরা চার্জের যে প্রকৃতি তার যে সাইন সেটার দিকটাকে ঠিক করে দেয়, আমরা সাইনটাকে ধরে দিকটাকে ঠিক করে দিয়েছি, মানের জন্য জাস্ট কিউটাই যথেষ্ট, এখানে ওয়ানটাই যথেষ্ট, ঠিক আছে। এর ক্ষেত্রে কত হবে মানটা, কিউ ইন্টু 1 একই সেম a/2 তার স্কোয়ার, এটাও সেই একই বরাবর ওডি বরাবর, দেখ এটা তোমরা জানো যাই বিও তাই ওডি তাই বিডি সব একই দিক, এটা সেম দিক, তাই তো। তাহলে ভেক্টর যোগ করে দেখো বলে এফ নেট কত হবে, এফ ডি প্লাস এফ ডি, এদের মধ্যে কোন 0 ডিগ্রি, ঠিক আছে, এখানে cos 0 আসবে, cos 0 মানে 1, তোমরা করে দেখবে এটা সমান সমান হয়ে যাবে, এরকম হয়ে যাবে এফ বি প্লাস এফ ডি, জাস্ট দুজনের মানের যোগফল হয়ে যাবে, ঠিক আছে, করে দেখবে এটা। তো দুটো যোগ করে দাও, এটা আর এটা কত ছিল, কে কিউ স্কোয়ার √2 স্কোয়ার, উপরে চলে যাবে ওটা হয়ে যাবে 2 হয়ে যাবে উপরে, আর নিচে এ স্কোয়ারটা সাথে কিউ স্কোয়ার কিউ, নিচে এ স্কোয়ার থাকবে, কেটে যাবে, এটাও সেম হবে কে ইন্টু 2q বাই এ স্কোয়ার, দুটো করলে কত হবে 4kq বাই এ স্কোয়ার, ঠিক আছে। দিকটা কত হবে, দিকটা বলে দেবে যে ওডি বরাবর, কত হবে তড়িৎ প্রাবল্যের দিক ওডি বরাবর, ওকে বোঝা গেল। তাহলে
এরকমভাবে ঠান্ডা মাথায় অঙ্কগুলো করবে। অবশ্যই এইচএসের ক্ষেত্রে অঙ্ক বেশি পড়ে না, সাধারণভাবে থিওরি এবং ডেরিভেশনগুলো বেশি পড়ে, সেগুলো মন দিয়ে করবে। তবে থিওরি বা ডেরিভেশনের পরে কিছু অঙ্ক করলে থিওরি বা ডেরিভেশনের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। অঙ্ক বেশি করার দরকার নেই, অঙ্ক তো হাজার হাজার অঙ্ক আছে, লক্ষ লক্ষ, কত অঙ্ক করবে তুমি। থিওরি এমনভাবে করবে যেন দু একটা অঙ্ক করার পরে ওই টাইপের অঙ্কগুলো দিলে তুমি পেরে যাও, ঠিক আছে? তাহলে এরকমভাবে অঙ্কগুলো করবে, বেশি অঙ্ক করাচ্ছি না, খুব বেশি অঙ্কের দরকারও নেই, ঠিক আছে? তো প্র্যাকটিস করবে, এমসিকিউর মধ্যে যে অঙ্কগুলো থাকবে আশা করি পারবে। তো আজকে আর এই পর্যন্ত, বেশি পড়াবো না, পরের দিন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এই পর্যন্ত, বাই।